হ্যালো স্টুডেন্টস, আমি অমিত বিশ্বাস তোমাদের সবাইকে পড়ার সাথী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে জানাই স্বাগত। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব সামনে, তো এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হতে পারে বিভিন্ন বিষয়ের, সেই প্রশ্নগুলোই ভিডিওতে আলোচনা করছি। আজকেও একটি বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভূগোল। তো বন্ধুরা, আশা করি তোমরা জানো যে আমি প্রশ্নগুলো বলে দিই, তোমরা অবশ্যই খাতা পেন রেডি রেখো। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও। তো চলো শুরু করছি আজকের ভিডিও। দেখো বন্ধুরা, তোমাদের ভূগোল পরীক্ষা হবে 70 নম্বরে। তোমাদের এমসিকিউ এসএকিউ ছাড়াও 7 নম্বরের প্রশ্ন কিন্তু লিখতে হবে 5টি। তবে হ্যাঁ, তোমাদের 7 নম্বরের সরাসরি প্রশ্ন হয় না, সেগুলোকে পার্ট পার্ট করে ভেঙে কিন্তু প্রশ্ন করা হয়। যেমন ধরো 5+2 বা 3+4 এভাবে। তোমরা জানো তোমাদের ভূগোল দুটো ভাগে রয়েছে, একটি প্রাকৃতিক ভূগোল, একটি অর্থনৈতিক ভূগোল। আজকের এই ভিডিওতে আমি প্রাকৃতিক ভূগোলের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন অধ্যায় ভিত্তিক, সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরব। তো তোমাদের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া, যেখানে বহির্জাত প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলি হচ্ছে, প্রথম গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি বলবো সেটি হচ্ছে পর্যায়নের মাধ্যম সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি বলবো সেটি হচ্ছে গিয়ে অবরোহণ ও আরোহণের পার্থক্য। তৃতীয় প্রশ্ন আর্টেজীয় কূপ গঠনের শর্ত। আর্টেজীয় কূপ গঠনের শর্ত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন গিজার বা গাইজার গঠনের শর্ত। নেক্সট প্রশ্ন ভৌমজলের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। বলে রাখি, আলাদা করে ক্ষয় নিয়ে আসতে পারে বা ক্ষয়জাত ভূমিরূপগুলি, আলাদা করে সঞ্চয়জাত ভূমিরূপও আসতে পারে। তোমরা মোটামুটি 6টি ক্ষয়জাত ভূমিরূপ এবং 4টি সঞ্চয়জাত ভূমিরূপ চিত্র সহ করে রেখো। নেক্সট যে প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রস্রবণের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। প্রস্রবণের অনেক রকমের ভাগ আছে, প্রত্যেকটা ভাগই তোমরা দেখবে। নেক্সট ভৌমজলের নিয়ন্ত্রক কি কি, অর্থাৎ ভৌমজলের নিয়ন্ত্রক সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন অ্যাকুইফারের ধরন সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ অ্যাকুইফারের যে শ্রেণীবিভাগ সেটাও কিন্তু তোমাদের পড়তে হবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্ন হচ্ছে অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের পার্থক্য। দ্বিতীয় যে চ্যাপ্টারে চলে আসবো আমি, সেটি হচ্ছে মৃত্তিকা। এই মৃত্তিকা থেকে একটি 7 নম্বরের প্রশ্ন আসে। তো মৃত্তিকা চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হচ্ছে, প্রথম প্রশ্ন পর্জলাইজেশন সম্পর্কে লেখো। পর্জলাইজেশন সম্পর্কে লেখো। দ্বিতীয় প্রশ্ন পেডোক্যাল ও পেডালফারের পার্থক্য আলোচনা করো। পেডোক্যাল মৃত্তিকা ও পেডালফার মৃত্তিকার পার্থক্য লেখো। আলাদা করে আসতে পারে কিন্তু পেডোক্যাল মৃত্তিকা কাকে বলে বা এর দুটি বৈশিষ্ট্য, এগুলো আলাদা করেও আসতে পারে। নেক্সট প্রশ্ন মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর প্রভাব। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর প্রভাব, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য লেখো। এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য লেখো। আলাদা করেও কিন্তু এলুভিয়েশন কাকে বলে আসতে পারে, আলাদা করে ইলুভিয়েশন কাকে বলে আসতে পারে, আবার আসতে পারে যে এর পার্থক্য লেখো, ঠিক আছে। পরের প্রশ্ন আঞ্চলিক ও আন্তঃ আঞ্চলিক মৃত্তিকার পার্থক্য। আঞ্চলিক মৃত্তিকা ও আন্তঃ আঞ্চলিক মৃত্তিকার পার্থক্য। পরের প্রশ্ন মৃত্তিকার ধর্ম সম্পর্কে আলোচনা করো। আলাদা করে প্রশ্ন আসতে পারে মৃত্তিকার রাসায়নিক ধর্ম সম্পর্কে লেখো, মৃত্তিকার ভৌত ধর্ম সম্পর্কে লেখো। তাহলে যেটাই আসুক, আলাদা করে আসলে আলাদা করে, যদি একসঙ্গে প্রশ্ন হয় মৃত্তিকার ধর্ম সম্পর্কে লেখো, তাহলে কিন্তু তোমাকে সবটাই লিখতে হবে। নেক্সট রেগোলিথ থেকে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রেগোলিথ থেকে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন মৃত্তিকা ক্ষয়ের কারণ সম্পর্কে আলোচনা করো। মৃত্তিকা ক্ষয়ের কারণ সম্পর্কে আলোচনা করো। যদি বলা হয় প্রাকৃতিক কারণ তাহলে শুধু প্রাকৃতিক কারণগুলো লিখবে, যদি বলা হয় মনুষ্য সৃষ্ট কারণ তাহলে শুধু মনুষ্য সৃষ্ট কারণগুলি লিখবে। পরের প্রশ্ন
মৃত্তিকা সৃষ্টির দুইটি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। দুইটি প্রক্রিয়া, যে কোনো ইচ্ছা তোমার, দুটি প্রক্রিয়া সম্পর্কে লিখে দেবে। নেক্সট প্রশ্ন, মৃত্তিকার স্তরায়ন ও মৃত্তিকার হোরাইজনের পার্থক্য লেখো। আলাদা করে প্রশ্ন এটাও হতে পারে যে মৃত্তিকার স্তরায়ন কাকে বলে, এই দুটি বৈশিষ্ট্য লেখো, এরকম প্রশ্ন হতে পারে। অথবা পার্থক্য আকারে আসতে পারে মৃত্তিকার স্তরায়ন ও মৃত্তিকার হোরাইজনের পার্থক্য। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এটি একটি, মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার ভূমিকা। মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার ভূমিকা আলোচনা করো। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মৃত্তিকা অবনমনের কারণ লেখো। নেক্সট যে চ্যাপ্টারে চলে আসবো আমরা, সেটা বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে প্রথম যে প্রশ্নটি বলবো সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির শর্তগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। তৃতীয় প্রশ্ন, এল নিনো ও লা নিনার তুলনা করো। এল নিনো ও লা নিনার তুলনা করো। নেক্সট প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ু পার্থক্য লেখো। এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ু পার্থক্য, এটিও কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব, এটিও কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব। নেক্সট, জেট বায়ু প্রবাহের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি। জেট বায়ু প্রবাহের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি। পরের প্রশ্ন চলে আসছি, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয় কেন? ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয় কেন? নেক্সট প্রশ্ন, হ্যাডলি কোষ সম্পর্কে আলোচনা করা। হ্যাডলি কোষ সম্পর্কিত প্রশ্ন একটি আসতে পারে। এর পরের প্রশ্ন যেটি বলবো সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের পার্থক্য, এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের পার্থক্য লেখো। উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের পার্থক্য লেখো। নেক্সট চলে আসছি পরের প্রশ্ন, মৌসুমী জলবায়ুতে এল নিনোর প্রভাব আলোচনা করো। এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মৌসুমী জলবায়ুতে এল নিনোর প্রভাব। নেক্সট, ITCZ কি, এর সম্পর্কে লেখো। ITCZ, এটা কিন্তু 1 নম্বরের জন্য আসতে পারে যে ITCZ এর পুরো কথা কি। নেক্সট, মৌসুমী বিস্ফোরণ, পশ্চিমের ঝঞ্ঝা, ঘূর্ণবাতের চক্ষু, এগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন হিসেবে বড় প্রশ্নের সঙ্গে অ্যাটাচ থাকতে পারে। এরপর যে চ্যাপ্টারে আসবো সেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। আচ্ছা, বলে রাখি, বায়ুমণ্ডলে আলোচনা করলাম কিন্তু আমরা বায়ুমণ্ডলীয় গোলযোগ এবং তার সঙ্গে সঙ্গে জলবায়ু শ্রেণীবিভাগ, এই দুটো চ্যাপ্টার থেকে প্রশ্ন আমি আগেরটাই বললাম। এইবার চলে আসছি আমি স্বাভাবিক উদ্ভিদে। স্বাভাবিক উদ্ভিদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, প্রথমেই আমি বলবো স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ু প্রভাব। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ু প্রভাব। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, আলোকপ্রিয় ও ছায়াপ্রিয় উদ্ভিদের পার্থক্য লেখো। আলোকপ্রিয় ও ছায়াপ্রিয় উদ্ভিদের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, তাপ ও জলের চাহিদার ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। তাপ ও জলের চাহিদার ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। তারপর চলে আসছি পরের প্রশ্ন, লবণাম্বু উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। লবণাম্বু উদ্ভিদ মানেই হচ্ছে, তোমরা আশা করি জানো যে ম্যানগ্রোভ অরণ্যকেই লবণাম্বু উদ্ভিদের মধ্যে ফেলা যায়। নেক্সট, জলজ উদ্ভিদের শ্রেণীবিভাগ। জলজ উদ্ভিদের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন, মরু উদ্ভিদের শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য। মরু উদ্ভিদের শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য। তারপরের প্রশ্ন, শ্বাসমূল কাকে বলে, বৈশিষ্ট্য। ঠেসমূল কাকে বলে, বৈশিষ্ট্য। মোটামুটি এই কটা প্রশ্ন তোমরা যদি স্বাভাবিক উদ্ভিদ থেকে পড়ো তাহলে খুব সহজেই তোমরা পরীক্ষার হলে কিন্তু উত্তর লিখতে পারবে। এখান থেকেই তোমাদের কমন পড়ে যাবে। নেক্সট চলে আসছি জলবায়ুর পরিবর্তন। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্নটি হচ্ছে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন? এটি কিন্তু 3 নম্বরের প্রশ্ন হতে পারে। নেক্সট প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণ ও তার প্রভাব লেখো। আলাদা করে আসতে পারে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণ লেখো, আলাদা করে আসতে পারে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির প্রভাব লেখো, অথবা দুটো একসঙ্গে একটি 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল। এটিও কিন্তু আলাদা করে আসতে পারে যে বিশ্ব উষ্ণায়নের কারণ কি, বিশ্ব উষ্ণায়নের ফলাফল কি, আবার একসঙ্গেও আসতে পারে।
বলে রাখি তোমাদের, গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির ফলাফল এবং বিশ্ব উষ্ণায়নের ফলাফল প্রায় একই রকম কিন্তু হবে। নেক্সট, ওজোন স্তর ক্ষয়ের কারণ। ওজোন স্তর ক্ষয়ের কারণ, তার সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্ন পড়বে, ওজোন স্তর ক্ষয়ের প্রভাব প্রাণীর উপর কিভাবে পড়ছে, উদ্ভিদের উপর কিভাবে পড়ছে, আলাদা করে আসতে পারে অথবা একসঙ্গে আসতে পারে। এরপর যে প্রশ্নটি বলবে এটিও কিন্তু 2 নম্বরের হিসেবে একটি আসতে পারে, যে জলবায়ু পরিবর্তনের 2টি প্রমাণ দাও। তোমরা 4টি প্রমাণ করে রেখো, আসতে পারে জলবায়ু পরিবর্তনের 2টি প্রমাণ দাও। নেক্সট চ্যাপ্টারে চলে আসবো এবং প্রাকৃতিক ভূগোলের শেষ চ্যাপ্টার এটি, জীববৈচিত্র্য। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর চলে আসছে জীববৈচিত্র্যের প্রকারভেদ। এখানে আলাদা করে আসতে পারে আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য কিন্তু লিখে দিতে পারে। তোমরা জীববৈচিত্র্যের প্রকারভেদ করলে সবটাই পেয়ে যাবে। তৃতীয় প্রশ্ন, জীববৈচিত্র্য ধ্বংসের কারণ কি, বা জীববৈচিত্র্য কিভাবে ধ্বংস হচ্ছে। নেক্সট, জীববৈচিত্র্যকে আমরা কিভাবে সংরক্ষণ করব। জীববৈচিত্র্যকে আমরা কিভাবে সংরক্ষণ করব। এখানে বলে রাখি আরেকটা প্রশ্ন আসতে পারে, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য। যদি আমরা জীববৈচিত্র্য সংরক্ষণের প্রকারটা দেখতে পারি, সেখান থেকে কিন্তু আমরা ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের পার্থক্যটা খুব সহজেই লিখে দিতে পারব। এখানে শেষ যে প্রশ্নটা দিয়েছি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক কেন। ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক কেন। এই হয়ে গেল তোমাদের প্রাকৃতিক ভূগোলের এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি করলে তোমরা উচ্চ মাধ্যমিকে খুব সহজেই কিন্তু কমন পেয়ে যাবে। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব অর্থনৈতিক ভূগোল নিয়ে। আজকের মতো এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, আর উচ্চ মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিতে থাকো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট সেকশনে এসে কিন্তু কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। তো আজকের মতো এইটুকু।